তোমরা সবাই কেমন আছো? দ্রুত জয়েন হয়ে যাও তো। লাইভে দ্রুত জয়েন হয়ে যাও। তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও, লাইভটা বেশি বেশি শেয়ার করো। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, লাইভটা বেশি বেশি শেয়ার করো। তোমরা জানো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। এর আগে একটা ক্লাস হয়েছে, সেখানে আমরা সমাসের আগ পর্যন্ত আলোচনা করছি। আজকে দেখি যতদূর পারি আলোচনা করব। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, সবাইকে মেনশন দাও। তাড়াতাড়ি জয়েন হও, তাহলে কম সময় ক্লাস শেষ হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে যাতে বেশি রাত না হয়, এজন্যই আমরা তাড়াতাড়ি লাইভটা শুরু করছি। সিদ্দিকুর রহমান সিয়াম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে মেনশন দাও, তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও, আমরা ক্লাস চালু করব। রিয়াদ লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেনশন দাও, দ্রুত মেনশন দাও। তানভীর হাসানের রূপক, ধন্যবাদ। শহীদুল ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিকুর রহমান সিয়াম লিখছে বাংলা দ্বিতীয় পত্র একটু কঠিন। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্র একটু কঠিন। আমরা এর আগে সমাসের আগের অংশ আলোচনা করছি, ঠিক আছে? আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকো, ইনশাআল্লাহ সহজ লাগবে। একটু দ্রুত মেনশন দাও। সুদীপ্ত রয় ভাই, ক্লাস করতে আসছি, ধন্যবাদ। মহন্ত দেব, তোমার বাংলা সেকেন্ড পার্ট শেষ? ভালো তো, রিভিশন দাও আমাদের সাথে। তোমাদের কিন্তু আজকে একটা কুইজ দেওয়া হবে। এর আগের ক্লাসে 3টা দেওয়া হয়েছিল, আজকে দেখি একটা দিব, যেহেতু আজকে টপিকগুলো খুবই ইজি, শুধু সমাজবাদ এগুলো প্রায় অনেক সহজ। এবং হচ্ছে এর যে পুরস্কার থাকে তোমরা জানোই, পুরস্কার থাকবে। মুরাদ খান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়াদ একটু পরে শুরু করেন। হ্যাঁ, অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি জয়েন হও। মারিয়া আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই মেনশন দাও, তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও তো, দ্রুত মেনশন দাও। দ্রুত মেনশন দাও। আজকে আমরা ব্যাকরণের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, রিভিশন দাও বেশি বেশি। সবাই তোমাদের বন্ধু বান্ধবদের দ্রুত মেনশন দাও, আমরা ক্লাস শুরু করে দিব।
জাহিদ হাসান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার এবং মেনশন দাও লাইভটা, সবাইকে দেখার সুযোগ করে দাও। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাস। ঠিক আছে, যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাস। তোমরা একটু তাড়াতাড়ি দ্রুত যুক্ত হয়ে যাও, সমাস আলোচনা করব। আলোচনার মাঝখানে ঢুকলে বুঝবা না। ঠিক আছে। হ্যাঁ, তোমাদের রিয়াদ ভাইয়া মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। আফরিন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, চলো আমরা একটু আস্তে আস্তে আলোচনা শুরু করে দিই। তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাস। কি আলোচনা করব? সমাস। ঠিক আছে, তো সমাস আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে সমাসটা কি। তোমাদের অনেকের কাছে সমাসটা অনেক কঠিন লাগে, তো দেখি আমরা একটু সহজ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ তোমাদের সহজ লাগবে। সমাস, আচ্ছা, সমাস বোঝানোর ক্ষেত্রে তোমাদের আমি দুইটা বাক্য লিখি, বোর্ডে দেখো, খেয়াল করো। এটা একটু বেশি এদিকে শিখেছে। কি বাক্য লিখি? দুইটা বাক্য লিখবো আমরা। একটা লিখি রোকন, দেখো এখানে আমরা দুটো বাক্য লিখেছি, একটা রোকন বিয়ের জন্য পাগলা একটি ছেলে, আর একটা রোকন বিয়ে পাগলা ছেলে। ঠিক আছে, দুইটা বাক্য লিখেছি। দেখো তোমরা লক্ষ্য করো, সাথে সাথে তোমাদের বন্ধুদের মেনশন দাও। কি লিখেছি? রোকন বিয়ের জন্য পাগলা একটি ছেলে, রোকন বিয়ে পাগলা ছেলে। দুটার কিন্তু অর্থ একই, তাই না? এই বাক্যটার অর্থ যে, এই বাক্যটার অর্থ সেই। ঠিক আছে, কিন্তু দেখো এই বাক্যটার ক্ষেত্রে কি ঘটেছে, এখানে তিনটে শব্দ একটা বাক্যাংশ হয়েছে, আর এই বাক্যাংশটা এখানে ছোট হয়ে গিয়েছে, তাই না? দেখো তো, এখানে লিখছি বিয়ের জন্য পাগলা, এই যে তিনটা শব্দকে আমি একটি শব্দে একীভূতকরণ করেছি, তাই না? এই যে তিনটা শব্দকে, একটা বড় বাক্যাংশকে একটি শব্দে বা একটি ছোট বাক্যাংশে পরিণত করার প্রক্রিয়াটাই হলো সমাস। ঠিক আছে, সমাস কি? এই যে একটা বড় অংশ, বড় বাক্যাংশকে একটি ছোট বাক্যাংশ বা শব্দে একীভূত করার যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে সমাস। তার নাম কি? সমাস। ঠিক আছে, তো সমাসের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, দেখো সমাসের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সমাস সমান পদ বা ব্যাস বাক্য, আর একটা হচ্ছে সমস্ত পদ, তাই না? দেখো তাহলে আমরা এগুলো মুছাই দেই, এটা বুঝছো তো, যে হচ্ছে এই যে একটা বড় বাক্যাংশকে একটি ছোট অংশে পরিণত করার প্রক্রিয়াটাই হলো সমাস। ঠিক আছে, এবার দেখো এই বিয়ে পাগলা আর বিয়ের জন্য পাগলা, এই দুটো অংশ আমরা রাখবো। ঠিক আছে, বাকিগুলো মুছাই দিচ্ছি। তাহলে আমরা কি লিখলাম, যে বিয়ে পাগলা সমান বিয়ের জন্য পাগলা। এই যে বিয়ে পাগলা সমান বিয়ের জন্য পাগলা, এই যে অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই অংশটার নাম কি বলো? কি নাম? ব্যাস বাক্য বা সমাস সমান পদ। ঠিক আছে, এই অংশটার নাম কি? ব্যাস বাক্য বা সমাস সমান পদ, অর্থাৎ আর এই অংশটার নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ।
এই যে সমস্ত পদকে ভাঙলে যেই বড় বাক্যাংশটা পাওয়া যায় তার নাম হচ্ছে ব্যাস বাক্য বা সমাস সমান পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ঠিক আছে, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ঠিক আছে, এবার দেখো এই যে সমস্ত পদ বিয়ে পাগলা, এই সমস্ত পদের দেখো দুটো অংশ আছে। কয়টা অংশ? দুইটা। এই যে বিয়ে একটা অংশ, পাগলা একটা অংশ। এই যে প্রথম অংশটা বিয়ে, এটাকে বলা হয় পূর্বপদ। কি বলা হয়? পূর্বপদ। পূর্বপদ। এই যে পাগলা, এই পরের অংশটা, এর নাম হচ্ছে পরপদ। বুঝছো? অর্থাৎ যেই সমাসবদ্ধ পদটা, এর নাম হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর তাকে ভাঙলে যে আমরা বড় বাক্যাংশটা পাচ্ছি তাকে বলতেছি ব্যাস বাক্য বা সমাস সমান পদ। এবং সমস্ত পদের পূর্বের অংশটার নাম হচ্ছে পূর্বপদ, তার পরের অংশটার নাম হচ্ছে পরপদ। ঠিক আছে, বুঝছো? এতটুকু বুঝছো? বুঝলে সবাই সিডি লিখো তো, সিডি লিখো। তোমরা সবাইকে মেনশন দাও। তোমাদের সমাজ শিখতেই হবে, এখন না শিখলেও উচ্চ মাধ্যমিকে শিখতে হবে, উচ্চ মাধ্যমিকে না শিখলে চাকরির ক্ষেত্রে তো শিখতে হবেই। বাংলা ব্যাকরণ ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে, এতটুকু বুঝলে সবাই একটু সিডি লিখো। রিয়াদ সিডি লিখছে, বুঝছে রিয়াদ। সবাই সিডি লিখো এতটুকু বুঝলে। তারপর হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাজে যাবো, তোমাদের যে প্রকারভেদ আছে সেগুলো আলোচনা করবো। নিশা আক্তার সিডি স্যার লিখছে, রানা ভাই ধন্যবাদ। আপনি লিখেছি, আচ্ছা তোমরা বুঝছো। এবার দেখো আমরা আলোচনা করব সমাসের প্রকারভেদ। দেখো তোমাদের যে নতুন পরিমার্জিত বই, এখানে সমাসের প্রকারভেদ দেওয়া হচ্ছে চারটা: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, কিন্তু আসলে আমরা যখন পড়ছিলাম তখন সমাস পড়ছিলাম আমরা 6 প্রকার। আমাদের সময় দ্বিগু ছিল, অব্যয়ভাব ছিল। কিন্তু তোমাদের দ্বিগু সমাসটাকে কি করেছে? অর্ধেক দিয়েছে হচ্ছে কর্মধারয়ের মাঝে, অর্ধেক দিয়েছে বহুব্রীহির মাঝে। ঠিক আছে, তোমাদেরকে ছোট করে দিয়েছে। যাই হোক, তোমাদের সমাসের যে প্রথম আলোচনা সেটা আমরা এখন করব, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। তার সমাসের প্রথম প্রকার যেটা আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আমি তোমাদের এতক্ষণ বললাম যে হচ্ছে সমাসবদ্ধ পদ একটা লিখি আমি। ভালো মন্দ, আমি তোমাদের বললাম যে সমাসবদ্ধ পদ হচ্ছে যে আমরা বড় বাক্যাংশটাকে ছোট বাক্যাংশে পরিণত করতেছি, এটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ঠিক আছে, এই যে সমাসবদ্ধ পদের এই অংশটার নাম কি? পূর্বপদ। পূর্বপদ, এই অংশটার নাম হচ্ছে পরপদ। তো যেই ক্ষেত্রে, যেই সমাসের ক্ষেত্রে এই পূর্বপদ ও পরপদ উভয় অর্থেরই প্রাধান্য থাকে তাকে বলা হয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। ভালো করে মনে রাখো, এটা কিন্তু তোমাদের হচ্ছে নৈবেদ্যিকে আসে যে কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদ ও পরপদ উভয়েরই হচ্ছে সমান গুরুত্ব থাকে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কারণ তোমাদের কর্মধারায় বলো, তৎপুরুষ বলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু পূর্বপদ পরপদ উভয় অর্থেরই প্রাধান্য পায় না। দেখবা বহুব্রীর ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনো কিছুর প্রাধান্য পায় না, নতুন একটা অর্থ প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে তোমাদের পূর্বপদ এবং পরপদ উভয় অর্থেরই কি পায়? প্রাধান্য পায়। উভয় অর্থেরই প্রাধান্য পায়। দেখো কিভাবে প্রাধান্য পাচ্ছে, এখানে ভালো ততটুকু বোঝাচ্ছে, মন্দ ততটুকু বোঝাচ্ছে, ভালো মন্দ। তো এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া দ্বন্দ্ব সমাস চিনব কিভাবে, তাই না? মনে রাখবা তোমাদের বইয়ে যে যতগুলো উদাহরণ দেওয়া আছে দ্বন্দ্ব সমাজের, সবগুলো হচ্ছে ও যোজক ব্যবহার করা হয়েছে। কি যোজক? ও। আমাদের সময় ও ছিল এবং ছিল আর ছিল, কিন্তু তোমাদের বইয়ে শুধুমাত্র ও দিয়ে উদাহরণ দেওয়া আছে। তার মানে তোমাদের পরীক্ষায় যদি আসে ও দিয়েই আসবে। অর্থাৎ দেখো আমি এখন কি লিখলাম, ভালো মন্দ। ভালো মন্দ এটা যদি ব্যাস বাক্য করি কি হবে? ভালো ও মন্দ, তাই না? আবার দেখো আর কি লিখি, ঝড় বৃষ্টি।
ঝড় ও বৃষ্টি। আর কি লেখা যায়? দা কুমড়া। ঠিক আছে, আর আরো কি লিখবো? আর কি লিখবো? আচ্ছা লিখো হাত পা। দেখো আরো আছে ধীরে সুস্থে, চলনে বলনে, হাতে কলমে, আবার হচ্ছে বাবা মা এবং আমি, এগুলো হয়। দেখো তো ভালো মন্দ, ঝড় বৃষ্টি, ঝড় ও বৃষ্টি, দা কুমড়ো, দা ও কুমড়ো, হাত পা, হাত ও পা। তোমরা বলবা যে ভাইয়া পরীক্ষায় তো হচ্ছে আমাদের সমস্ত পদ থাকবে, ব্যাস বাক্য তো থাকবে না। তার মানে তোমাদের সমস্ত পদ দেখে বা সমাসবদ্ধ পদ দেখে ব্যাস বাক্যটা করতে হবে। কিভাবে করবো? তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলো যদি তোমরা দুইবার রিডিং দাও, শুধুমাত্র কয়বার? দুইবার রিডিং দাও, তোমাদের মাথায় চলে আসবে এটা পড়া মাত্রই এটার ব্যাস বাক্য কিভাবে হবে। তো দেখো এই যে আমি লিখলাম এই সবগুলো দ্বন্দ্ব সমাস, দেখো সবগুলোতে কি আছে? ও আছে। তাহলে যেই সমাসের ক্ষেত্রে ও থাকবে, ব্যাস বাক্যে ও থাকবে, সেই সমাসটা নিঃসন্দেহে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, ব্যাস বাক্যে ও থাকলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্যে ও থাকলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। হ্যাঁ রিয়াল, আশা দেওয়া হবে। নুরুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসা যাওয়া হবে, হ্যাঁ আসা ও যাওয়া। দেখো তোমাদের দ্বন্দ্ব সমাজের কোনো প্রকারভেদ দেওয়া নাই। অনেক সময় ছিল আমাদের সমাজের বিপরীতার্থক বিরোধার্থক গুলো দেওয়া নেই। যেমন দেখো দা কুমড়ো মানে তোমরা বুঝো? দা কুমড়ো মানে কি? কমেন্ট করো তো। দা কুমড়ো বলতে কি বোঝায়? কমেন্ট করো। হ্যাঁ নিশা একটা সোনার রূপা থাকবে। দা কুমড়ো বলতে কি বোঝায়? কমেন্ট করবা তোমরা, তোমাদের তো বাগধারা আছে তাই না? দা কুমড়ো বলতে কি বোঝায় বলো, কে পারে দেখা যাক। কমেন্ট করে জানাও আমাকে দা কুমড়ো বলতে কি বোঝায়। দা কুমড়ো বলতে কি বোঝায় বলো। মুদব্বির হোসেন স্যার বুঝি না, দা কুমড়ো মানে বুঝো না? দা কুমড়ো মানে কি বোঝায় দেখি কেউ পারে কিনা। যে তারও আমার মাঝে দা কুমড়ো সম্পর্ক। হ্যাঁ আসলাম আলী ইনেমি, হ্যাঁ শত্রুতা, ভীষণ শত্রুতা। দা কুমড়ো মানে কি? ভীষণ শত্রুতা। যে তারও আমার মাঝে দা কুমড়ো সম্পর্ক চলে, তার মানে ভীষণ শত্রুতা। হ্যাঁ রিয়াদ শত্রুতা, ঠিক আছে। দা কুমড়ো মানে কি? শত্রুতা, মনে রাখবা। দা কুমড়ো মানে শত্রুতা। তাহলে দ্বন্দ্ব সমাস দেখো কি বললাম, ও যোজক থাকলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এগুলো খুব সহজ। এইগুলো মনে রাখো, ভালো মন্দ, ঝড় বৃষ্টি, দা কুমড়ো, আসা যাওয়া, ধীরে সুস্থে, এগুলো সবই হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ঠিক আছে, এবার দেখো তোমাদের দ্বন্দ্ব সমাসের মধ্যে প্রকারভেদ দেওয়া নাই, কিন্তু একটা কথা আছে, অলুক দ্বন্দ্ব। কি আছে? অলুক দ্বন্দ্ব। মনে রাখবা যখনই তোমাদের এই কথাটা আসবে অলুক, অলুক, যদি এই অলুক কথা যেখানে আসুক, দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে আসুক, বা তৎপুরুষের ক্ষেত্রে আসুক, বা বহুব্রীহির ক্ষেত্রে আসুক, অলুক মানে বিভক্তি লোপ পায় না। অলুক মানে কি? যেখানে অলুক থাকবে সেখানে মনে রাখবা বিভক্তি লোপ পায় না। বিভক্তি লোপ পায় না। অলুক মানে কি? বিভক্তি লোপ পায় না। অর্থাৎ অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে বিভক্তি লোপ পাবে না। আচ্ছা অলুক মানে তার বিভক্তি লোপ পায় না, মনে রাখবা কিন্তু। ঠিক আছে, আমি কয়েকটা তোমাদের উদাহরণ লিখতেছি। হাতে কলমে, হাতে ও কলমে, চলনে বলনে, চলনে ও বলনে, চোখে মুখে, চোখে ও মুখে। দেখো তোমাদের
বইয়ে শুধুমাত্র এই 3টে উদাহরণই দেওয়া আছে, ঠিক আছে? অলুক দ্বন্দ্বের 3টে উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসলে এই 3টে উদাহরণের মধ্যে একটা আসবে, ঠিক আছে? এবং খুবই গুরুত্বপূর্ণ অলুক, অলুক দ্বন্দ্ব বা অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অলুক মানে যেখানে বিভক্তি লোপ পায় না। তোমাদের আমি সামনের ক্লাসে, আগের ক্লাসে বলছিলাম যে বিভক্তি কি। বিভক্তি হচ্ছে শব্দের শেষে যুক্ত হয় শব্দাংশ, তার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু শব্দের শেষে কারক বা হচ্ছে কাল বোঝাতে বিভক্তি যুক্ত হয়। তো দেখো শব্দের শেষে যুক্ত হয়। দেখো এখানে হাতে কলমে, এখানে হাতে কি হয়েছে, হাত যোগ এ, এখানে কলমে কলম যোগ এ। দেখো এখানে এটা হচ্ছে বিভক্তি, এটার নাম কি, বিভক্তি, এটার নাম হচ্ছে বিভক্তি। দেখো হাতে কলমে, এখানে হাতে মানে কি হাত যোগে, তার মানে এখানে এ বিভক্তি রয়েছে। কলমে কলম যোগ এ, মানে এখানে এ বিভক্তি রয়েছে। দেখো এখানেও কিন্তু হাতে, এখানেও এ বিভক্তি রয়েছে, এখানে কলমে, এখানেও এ বিভক্তি রয়েছে। তার মানে এই যে বিভক্তিটা এখানে লোপ পায়নি, এখানে কিন্তু হাত কলম হয়ে যায়নি, হাত কলম হয়েছে, কি আছে, হাতে কলমেই রয়েছে। তাহলে দেখো এখানেও হাতে কলমে, এখানেও হাতে কলমে, অর্থাৎ এখানেও এ বিভক্তি রয়েছে, এখানেও এ বিভক্তি রয়েছে। দুইখানেই যদি বিভক্তি সেম থাকে, একই থাকে, অর্থাৎ বিভক্তি যদি লোপ না পায়, হারিয়ে না যায়, তার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। বুঝছো? দেখো চলনে বলনে, এখানে একই কথা, চলন যোগে, চলন যোগ এ, বলন যোগ এ, এখানেও এ বিভক্তি, চলন যোগে বলন যোগে, এখানে দেখো এ বিভক্তি রয়েছে, এ বিভক্তি রয়েছে, মানে চলনে বলনে এক্ষেত্রেও বিভক্তি লোপ পায়নি। চোখে মুখে, দেখো এক্ষেত্রেও কি, চোখ যোগে মুখ যোগে, চোখে মুখে, এক্ষেত্রেও এ বিভক্তি রয়েছে, এখানে দেখো এ বিভক্তি রয়েছে, এখানে এ বিভক্তি, অর্থাৎ বিভক্তি লোপ পায়নি। আর যেহেতু ও রয়েছে সেহেতু দ্বন্দ্ব সমাস, আর যেহেতু বিভক্তি লোপ পায়নি সেহেতু হচ্ছে অলুক দ্বন্দ্ব। দেখো আবার বলতেছি, হাতে কলমে যে সমাসবদ্ধ পদ, এর যদি আমরা ব্যাস বাক্য করি হাতে ও কলমে, হাতের ক্ষেত্রে হাত যোগ এ, মানে এখানে বিভক্তি হচ্ছে এ, কলম যোগে বিভক্তি হচ্ছে এ, এখানেও এ বিভক্তি হাতে হাতেই রয়েছে, কলম কলমে রয়েছে, অর্থাৎ এ আছে। অর্থাৎ বিভক্তিগুলো সমাসবদ্ধ পদের বিভক্তি, ব্যাস বাক্যের বিভক্তি একই, এখানে কোনো পরিবর্তন হয়নি, এজন্য এটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক মানে যেখানে বিভক্তির কোনো লোপ হয় না। চলনে বলনের ক্ষেত্রেও দেখো, চলনে ও বলনে উভয় ক্ষেত্রে এখানেও এ বিভক্তি রয়েছে, এখানেও এ, এই এ বিভক্তি এখানেও রয়েছে, এই এ বিভক্তি এখানেও রয়েছে, তাহলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। একইভাবে চোখে মুখে ঠিক রয়েছে, চোখে ও মুখে এখানেও এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, অর্থাৎ বিভক্তি লোপ পায়নি। তোমাদের দ্বন্দ্ব সমাজ এতটুকুই, যদি দ্বন্দ্ব সমাজ বুঝে থাকে এতদূর পর্যন্ত সিডি লিখবা। এতটুকু বুঝে থাকে সিডি লিখো তো। দ্বন্দ্ব সমাজ এতটুকু বুঝলে সিডি লিখো, এবং সবাই বেশি বেশি করে মেনশন দাও তোমাদের বন্ধু বান্ধবদের। হ্যাঁ বিভক্তি কিন্তু শুধু আবার এ না, অনেক বিভক্তি রয়েছে, আমরা পড়বো। অকে রে, দ্বারা দিয়া কর্তৃক, হইতে থেকে চে, র এর, কে জন্য, নিমিত্ত। জাহিদ সিডি লিখছে, রিয়াদ লিখছে সিডি, মুরাদ লিখছে সিডি। আচ্ছা মুদাবিলি সাইগুলো তো বইয়ে নাই, বইয়ে আছে, এগুলো সবই বই রয়েছে। দ্বন্দ্ব যেখানে সমাস শুরু হয়েছে ওই পৃষ্ঠাটা উল্টাও, উল্টে লেখা, লেখা আছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বের দুটো লাইন লেখার পর এই 3টে উদাহরণ দেওয়া আছে। বই দেখো, বই দেখো। সিদ্দিকুর রহমান সিডি, জাহিদ সিডি। আচ্ছা সবাই বুঝছো? নুরুন নাহার নদী সিডি, সামি সিডি ভাই। আচ্ছা ভালো। আচ্ছা সবাই বেশি বেশি মেনশন দাও। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস শেষ, তোমরা বুঝছো। এবার যাবো কর্মধারয় সমাস। আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি দেখছিলাম, পূর্বপদ। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখছিলাম কি, পূর্বপদ এবং হচ্ছে পরপদ উভয় অর্থেরই প্রাধান্য পায়, তাই না? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি দেখছিলাম, পূর্বপদ এবং পরপদ উভয় অর্থেরই প্রাধান্য পায়, যেমন দেখছিলাম ভালো মন্দ, ভালো ও মন্দ। কিন্তু কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা দেখব পরপদের অর্থের প্রাধান্য পায়। কিসের প্রাধান্য পায় বলতো?
পর পদের অর্থের প্রাধান্য পায়। এটা কর্মধারয় সমাসের ক্ষেত্রেও হয়, তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও হয়, পর পদের অর্থের প্রাধান্য পায়। হ্যাঁ মুদাব্বির পাইছো? হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের পরেই অলুক দ্বন্দ্বটা আছে, ঠিক আছে, তারপরে কর্মধারয় শুরু আছে। তো দেখো কি বললাম, কর্মধারয় সমাসের ক্ষেত্রে পর পদের অর্থের প্রাধান্য পায়। আমি দেখো একটা উদাহরণ দেই তোমাদের। খাস জমি, খাস জমি। দেখো খাস মানে কি জানো? খাস মানে হচ্ছে একবার মূলত এই জমিটা, জমির জন্য খাস আর কি, মানে প্রধান বলা হয় তাকে, খাস জমি। তা দেখো এখানে পরপদ, এটা পূর্বপদ হচ্ছে খাস, পূর্বপদ হচ্ছে পরপদ হচ্ছে জমি। তো এখানে খাসটা কিন্তু প্রাধান্য পাচ্ছে না, জমিটা, মানে জমিটা তো কথা, জমিটা কেমন? খাস জমি, তাই না? তাহলে প্রাধান্য পাচ্ছে কোনটা? পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে। তাহলে কর্মধারয় সমাসের ক্ষেত্রে পরপদের অর্থের প্রাধান্য পায়। এখন এভাবে তো তোমরা সমাস চিনতে পারবে না, সমাস চিনতে গেলে ব্যাস বাক্য করতে হয়, ঠিক আছে? খাস জমি মনে রাখবা, কর্মধারয় সমাসের ক্ষেত্রে কিছু তোমাদের হচ্ছে মনে রাখবা, যিনি, তিনি, ন্যায়, এগুলো হচ্ছে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে থাকে। আরো ছিল যে, যার, ন্যায়, যিনি, তিনি, কর্মধারয় সমাসের কাছে এগুলো সবাই ঋণী, এভাবে মনে রাখতে পারো। কিন্তু আসলে যেটা দেয়নি কেন? কারণ যে হচ্ছে তৎপুরুষ সমাসেও থাকে মাঝে মাঝে, তো এদের মধ্যে উল্টাপাল্টা হয়ে যাবে, এজন্য দেয়নি। এভাবে মনে রাখা যায়, আমাদের এভাবে শিখেছিলেন আমাদের শিক্ষকরা, যে, যার, ন্যায়, যিনি, তিনি, কর্মধারয় সমাসের কাছে এরা সবাই ঋণী, অর্থাৎ ব্যাস বাক্যে এগুলো থাকবে, ঠিক আছে? তোমাদের যে এবং যার দেয়নি, যে এবং যার দেয়নি কারণ আছে, কারণ হচ্ছে তোমরা তৎপুরুষ সমাসেও থাকে, বহুব্রীহি সমাসে থাকে, তোমরা নতুন শিখতেছো তো মাথা ঘুরে যাবে। কিন্তু আমি বলতেছি, যদি তোমরা লিখে নিতে তাহলে লিখে নাও, আমি না লিখি। যে, যার, ন্যায়, যিনি, তিনি, কর্মধারয় সমাসের কাছে এরা সবাই ঋণী, ঠিক আছে? যাই হোক, মনে রাখবা যিনি, তিনি, ন্যায় এগুলো কর্মধারয় সমাসের ক্ষেত্রে থাকে, এবং যে থাকে মাঝে মাঝে যার থাকে। দেখো খাস যে জমি, এর ব্যাস বাক্য হবে খাস যে জমি। আচ্ছা এখানে যে লিখে নাও। দেখো খাস যে জমি, অর্থাৎ এখানে যে বিভক্তি যে রয়েছে, তাই না? খাস যে জমি, খাস জমি। আরো কিছু লিখি তোমাদের একবারে বুঝাবো আমি। চালাক চতুর, যে চালাক সেই চতুর। জজ সাহেব ঠিক আছে? খাস জমি, খাস যে জমি। দেখো চালাক চতুর মনে রাখবা, যদি দুটি বিশেষণ, বিশেষণ মানে কি? যেগুলো হচ্ছে দোষ গুণ ত্রুটি অবস্থাকে বোঝায়, তাই না? মানে হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ যাকে বলে, তাহলে বলা হচ্ছে যদি দুইটা বিশেষণ, মনে রাখবে এটা, যদি দুটা বিশেষণ একটি বিশেষ্যকেই বোঝায়, অর্থাৎ যদি দুটি বিশেষণ দুটি গুণ একটি মানুষকে বা একটি ব্যক্তিকেই বোঝায়, সেটা হবে কর্মধারয় সমাস। যদি দুটা বিশেষণ একটি ব্যক্তিকে বোঝায়, যদি দুটা বিশেষণ একটি ব্যক্তিকে বোঝায়, সেটি হবে কর্মধারয় সমাস। দেখো কিভাবে, এখানে বলছে চালাক চতুর, যে চালাক সেই চতুর, তাই না? মানে যে লোকটা চালাক তাকেই বলা হয় চতুর। মানে দুটা বিশেষণ, চালাক চতুর কি বিশেষণ, মানে কি এটা গুণ। সেই ছেলেটা, যেই ছেলেটা চালাক সেই ছেলেটাই চতুর, মানে যেই চালাক সেই চতুর। অর্থাৎ হচ্ছে এই যে দুইটা বিশেষণ একই বিশেষ্যকে বোঝাচ্ছে, তাই না? একজনকেই বোঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে চালাক চতুর। আবার এখানে যে আছে, এখানেও হচ্ছে মনে করে যে আছে। আবার দেখো বলছে যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। অর্থাৎ দেখো জজ একটা বিশেষণ, সাহেব একটা বিশেষণ, এবং যিনি জজ তিনি সাহেব, মানে জজ একটা বিশেষণ, সাহেব একটা বিশেষণ, মানে যেই লোকটা জজ সেই লোকটাই সাহেব। তার মানে দুটা বিশেষণ একটি ব্যক্তিকে বোঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে কর্মধারয় সমাস, ঠিক আছে? কর্মধারয় সমাসে কি দেখলাম আমরা? যে আছে, যিনি, তিনি রয়েছে। এবার আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদে যাব। তোমাদের কর্মধারয় সমাসের বেশ কয়েকটা প্রকারভেদ আছে, তিন চারটা, খুবই সহজ, ঠিক আছে? খুবই সহজ কর্মধারয় সমাস। সবচেয়ে খুব সহজে চেনা যায় হচ্ছে কর্মধারয় সমাস, পড়লেই বুঝবা। এতটুকু তো বুঝছো, তাই না? এতটুকু বুঝছো? এতটুকু বুঝলে জানো? এতটুকু বুঝলে সিডি লিখো তো, তাহলে আমরা প্রোগ্রাম হতে যাব।
সবাই বন্ধুদের বেশি বেশি মেনশন দাও। সিডি লিখো, আমরা কর্মধারয় সমাসের প্রোগ্রামে যাব। সিদ্দিকুর রহমান সিডি, রিয়াদ সিডি, জাহিদ সিডি। হ্যাঁ তোমরা বুঝছো। এবার তাহলে আমরা মধ্য পদলোপী কর্মধারায় খুব মনোযোগ সহকারে শুনবা, খুব কম কথা বলবো, খুব তাড়াতাড়ি বুঝবা। মধ্য পদলোপী, মধ্যপদ লোপী মানে মধ্যপদটা লোপ পাবে, যেটা হচ্ছে তোমার ব্যাস বাক্যের মধ্যপদটা হারিয়ে যাবে, এটার নাম হচ্ছে মধ্য পদলোপী। নিশা একটা লিখছে সিডি, হ্যাঁ ভালো করে দেখো। মধ্য পদলোপী মানে মধ্যপদটা কিভাবে লোপ পাবে, কেমন দেখো। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তোমাদের বইয়ে আর আছে ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। আর কি লিখবো, ঘি ভাত, ঘি মাখানো ভাত। দেখো সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। ঘর জামাই কাকে বলে, ঘর জামাই যেই ঘর জামাই ঘরে আশ্রিত থাকে, ঘরে আশ্রিত জামাই ঘর জামাই। ঘি ভাত কোনগুলো, যেই ভাতটা ঘি দিয়ে মাখানো থাকে, ঘি মাখানো ভাত। দেখো আচ্ছা তোমাদের একটা কথা বলে দেই, তোমাদের কিন্তু হচ্ছে সমাজ শেষ হলে আলোচনার মাঝখানে একটা হচ্ছে নৈমিত্তিক দিব, যাকে তোমরা কুইজ বলো, এবং হচ্ছে এর উপর তোমার পুরস্কার তো থাকবে ইনশাআল্লাহ। তো অবশ্যই নৈমিত্তিকটা অবশ্যই হবে সমাজের উপর, যেহেতু সমাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো যাই হোক, সিংহাসন সিংহ চিহ্নিত আসন, ঘর জামাই ঘরে আশ্রিত জামাই, ঘি ভাত ঘি মাখানো ভাত। এখানে বলা হয়েছে মধ্য পদলোপী, তোমাদের বইয়ে আর দুই একটা উদাহরণ রয়েছে, তোমরা উদাহরণ পড়ে নিবে, ওগুলোর মাধ্যমে আসবে। মধ্য পদলোপী দেখো মানে মধ্যপদটা কিভাবে লোপ পাবে বা হারিয়ে যাবে। এখানে দেখো তো সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এখানে চিহ্নিত শব্দটা কি এখানে আছে, নেই, তারপরে চিহ্নিত শব্দটা লোপ পেয়েছে, হারিয়ে গিয়েছে, এই জন্য এটা মধ্য পদলোপী। এখানে বলছে ঘরে আশ্রিত জামাই, এখানে ঘর রয়েছে জামাই রয়েছে, কিন্তু আশ্রিত শব্দটা নেই, মানে আশ্রিত শব্দটা কি হয়েছে, লোপ পেয়েছে, এই জন্য এটা হচ্ছে মধ্য পদলোপী। এখানে বলেছে ঘি ভাত, ঘি মাখানো ভাত, এই যে মাখানো শব্দটা এখানে লোপ পেয়েছে মানে হারিয়ে গিয়েছে। এই যে চিহ্নিত আশ্রিত মাখানো এই শব্দগুলো সমস্ত পদে লোপ পাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, এই জন্য এগুলোর নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, বুঝছো। অর্থাৎ এই যে মধ্যপদগুলো, মধ্যপদ মানে কি, এই যে দুইটার মাঝখানে সবগুলো মধ্যপদ না, চিহ্নিত আশ্রিত মাখানো, এই যে মধ্যপদগুলো হারিয়ে যাচ্ছে বা লোপ পাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে মধ্যপদলোপী। দেখো চিহ্নিত আশ্রিত মাখানো মধ্যপদ, এখানে দেখো মধ্যপদে নেই, এগুলা হারিয়ে গেছে, এই জন্য এটার নাম মধ্যপদলোপী। ঠিক আছে, তো মধ্যপদলোপী আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো হচ্ছে কি বুঝবো এবার, উপমান কর্মধারা এবং উপমিত কর্মধারা দুটি একসাথে বুঝবো। উপমান এবং উপমিত, ভালো করে লিখো, উপমান এবং উপমিত, ঠিক আছে, এবং শিখবো উপমিত, একসাথে শিখবো দুটা, কারণ দুটা হচ্ছে তোমাদের একসাথে শিখাতে হবে, উল্টাপাল্টা করবা। মনে রাখবা একটা জিনিস বলি তোমাকে, আমি একটা কথা বলি, যেমন মনে করো কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, এখানে তুলনা করতেছি কাজলের ন্যায় কালো, মানে কাজল কালোকে তুলনা করছি কাজলের সাথে। দেখো যার সঙ্গে তুলনা করা হয় তার নাম উপমান, মনে রাখবা, যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, তাকে উপমান বলে, ঠিক আছে। আর যাকে তুলনা করা হয়, তুলনা করা হয় তার নাম হচ্ছে উপমেয়। যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান,
আর যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয়। মনে রাখবা, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান, যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয়। এবার দেখো, আমি তোমাদের কাজল কালো দেখি। কাজল কালো শশব্যস্ত, ঠিক আছে। আর লিখি হচ্ছে চন্দ্রমুখ ঠিক আছে। আর একটা লিখি তোমাদের, সেটা হচ্ছে পদ্ম আঁখি। কি লিখছি? কাজল কালো। প্রথমটা কি লিখছি? কাজল কালো, তারপরটা লিখছি শশব্যস্ত। তো কাজল কালের যে আমরা ব্যাস বাক্য বলি, কাজল কালো মানে কি? কাজলের মতো কালো বা কাজলের ন্যায় কালো। ঠিক আছে, আগে ব্যাস বাক্যগুলো লিখি। কাজলের ন্যায় কালো, ঠিক আছে। শশব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত। আচ্ছা দেখো, এখানে একটা কথা লিখছি, শশব্যস্ত। শশ মানে কি বলো, জানাও আমাকে। বলতেছি যে শশব্যস্ত, শশব্যস্ত বলতেছি, শশ মানে কি কমেন্টে জানাও তো। শশ বলতে কি বোঝায়? শশ উপমান সহজ, হ্যাঁ উপমান সহজ, উপমিত আরো সহজ। দেখো বুঝবো আমরা এখন। আচ্ছা দেখো, শশব্যস্ত, শশ মানে কি জানাও আমাকে। তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও তো দ্রুত। আর শশ মানে কি? আচ্ছা শশ মানে কি আমাকে জানাও একটু। শশ মানে কি বলো? শশ মানে সহজ ফসল, এগুলো না। শশ ব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত। শশ মানে হচ্ছে, কেউ পারবা? আমরা যেটা পড়তেছি তার অর্থ জানতে হবে, তাই না? তাহলে মজা পাবো। শশ মানে হচ্ছে সহজ না, শশ মানে হচ্ছে খরগোশ। শশ মানে কি? খরগোশ। খরগোশ কি সবসময় কি দৌড়দৌড়ি করে, মানে কি ব্যস্ত, খুব ব্যস্ত দেখায়। এই জন্য বলা যায় শশ ব্যস্ত, মানে খরগোশের ন্যায় ব্যস্ত। ঠিক আছে, বুঝছো? তো দেখো, আমি এখানে বললাম কাজল কালো, কাজলের ন্যায় কালো, শশ ব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত। এখানে দেখো একটা করে বিশেষণ রয়েছে। কি রয়েছে? বিশেষণ। দেখো, কালো মানে কি? একটা রং বোঝাচ্ছে, মানে একটা বিশেষণ। ব্যস্ত মানে সে অলস, সে ব্যস্ত, একটা বিশেষণ। এই যে বিশেষণ মানে একটা গুণ আছে, যদি এই গুণের কথা উল্লেখ থাকে, যে কোনো গুণের কথা যদি উল্লেখ থাকে, সেটা হবে উপমান কর্মধারায়। দেখো কাজলের ন্যায় কালো, মানে আমি তুলনা করে বলতেছি যে ওর কাজল কালো চোখ, বলি না আমরা যে ওর কাজল কালো চোখ। তো কাজল কালো মানে কাজলের ন্যায় কালো, মানে আমি বলতেছি কাজলের ন্যায় কেমন কালো, মানে একটা গুণ বলে দিচ্ছি। হ্যাঁ বলছি শশের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত মানে একটা গুণ বলে দিচ্ছি, যে সে ব্যস্ত নাকি অলস, কালো নাকি সাদা। এই যে গুণ বা বিশেষণ, বিশেষণ যদি দেওয়া থাকে, এর নাম হচ্ছে উপমান কর্মধারয়। এর নাম কি? উপমান কর্মধারয়। এর নাম হচ্ছে উপমান কর্মধারয়, মনে রাখবা। যদি কোনো নির্দিষ্ট গুণের উল্লেখ থাকে, কালো, ব্যস্ত, তোমাদের বই এই দুটো উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, পড়ে নিও ভালো করে। কালো বা ব্যস্ত বা অন্য কোনো উদাহরণ যদি দেওয়া থাকে, এই যে উদাহরণ দেওয়া বা হচ্ছে বিশেষণ দেওয়া, এটা হবে উপমান কর্মধারয়। কি হবে? উপমান কর্মধারয়। এটা হবে ন্যায় রয়েছে, তোমাদের বলছিলাম ন্যায় থেকে কর্মধারয় সমাসে। আর হচ্ছে সাধারণ কোনো গুণের উল্লেখ রয়েছে, কোনো গুণ মানে সেটা রং হতে পারে, তার ব্যস্ততা হতে পারে, বা অন্য কোনো হতে পারে, অবস্থা হতে পারে। এটা তার যদি সাধারণ গুণ থাকে, তার নাম হচ্ছে কি? উপমান কর্মধারয়। এবার দেখো উপমিত কর্মধারয়। রিয়াদ বলছে উপমিত কর্মধারয় কঠিন লাগে, দেখি। চন্দ্রমুখ, আগে ব্যাস বাক্য করি। মুখ চন্দ্রের ন্যায়। পদ্ম আঁখি, আঁখি পদ্মের ন্যায়। দেখো তো, চন্দ্র একটা বিশেষ্য, মুখ একটা
বিশেষ্য। পদ্ম একটা বিশেষ্য, আখি একটা বিশেষ্য, অর্থাৎ মুখ চন্দ্রের ন্যায়। আমি বললাম মুখ চন্দ্রের ন্যায়, কিন্তু মুখ চন্দ্রের কি কেমন? চন্দ্রের ন্যায় গোলাকার, চন্দ্রের ন্যায় উজ্জ্বল, এগুলো কিন্তু বলা আছে? শুধু বলা আছে মুখ চন্দ্রের ন্যায়। এখানে বলা ছিল কাজলের ন্যায় কালো, মানে বলা ছিল কাজলের ন্যায় কেমন, কাজলের ন্যায় কালো, কিন্তু এখানে বলা আছে মুখ চন্দ্রের ন্যায়। মুখ চন্দ্রের ন্যায় কেমন? পূর্ণিমা চাঁদের মতো গোলাকার, নাকি কাস্তে নতুন চাঁদের মতো কাস্তের মতো, নাকি উজ্জ্বল, এগুলো কিছু বলা নেই, শুধু বলা আছে মুখ চন্দ্রের ন্যায়, মানে কোনো বিশেষণের উল্লেখ নেই। এখানে বলা আছে পদ্ম আখি, মানে আখি পদ্মের ন্যায়, কিন্তু আখি পদ্মের বা চোখ, আখি মানে কি চোখ, চোখ পদ্মের মতো কেমন? সুন্দর, বা হচ্ছে তোমার কি বলা যায়, বেশি বেশি পানি রয়েছে, জল হচ্ছে, কিছু বলা আছে? কিছু বলা নেই। তার মানে এখানে কোনো সাধারণ গুণের উল্লেখ নেই, কোনো সাধারণ গুণ বা বিশেষণের উল্লেখ নেই। এজন্য এটার নাম হচ্ছে উপমিত। এটার নাম কি? উপমিত। আর এই দুটোর নাম কি? উপমান। বুঝছো তোমরা? আমি বললাম এখানে সাধারণ কাজলের মতো কেমন, কাজলের কোন গুণটা? কাজলের কালো গুণটা। খসের বা খরগোশের কোন গুণটা? ব্যস্ত। কিন্তু এখানে মুখ চন্দ্রের নেই, মুখও একটা বিশেষ্য, চন্দ্র একটা বিশেষ্য, পদ্ম একটা বিশেষ্য, আখিও একটা বিশেষ্য, মানে পূর্বপদ পরপদ কোথাও বিশেষণের কোনো স্থান নেই। এজন্য এটা হচ্ছে উপমিত, আর এটা হচ্ছে উপমান। ক্লিয়ার? বুঝছো? বুঝলে সিডি লিখো তো। উপমান এবং উপমিত, বুঝছো? এবার রূপক কর্মধারা হলে কর্মধারা শেষ। উপমান উপমিত, শুনো, তোমাদের ক্লাস নোট এবং ক্লাস রিভিউ যারটা সবচেয়ে ভালো হবে তাকেও পুরস্কৃত করা হবে। মনে রাখবা, তোমরা ক্লাস নোট শেয়ার দিবা, ক্লাসের পর ক্লাস নোটটা শেয়ার দিবা। ক্লাস নোট এবং ক্লাস রিভিউ যার সবচেয়ে সুন্দর হবে তাকেও পুরস্কৃত করা হবে, মনে রাখবা। হ্যাঁ রিয়া, সিডি কারা কারা বুঝছো? সিডি লিখো। এবার রূপক কর্মধারা করবো। জাহিদ সিডি, হ্যাঁ। আব্দুল করিম সিডি, হাফিজের সিডি। আচ্ছা দেখো, এবারে আমরা পড়বো রূপক কর্মধারয়। খুবই সহজ, একবারে পড়বো। মানে কোনো কিছু রূপক অর্থে, মানে কল্পনা অর্থে যদি ব্যবহার করা হয় সেটা রূপক কর্মধারয়। কোনো কিছু রূপক অর্থে বা কল্পনা অর্থে। এখানে দুটো উদাহরণ মনে রাখবা। একটা হচ্ছে মন মাঝি, মন রূপ মাঝি। আরেকটা রয়েছে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। এই যে রূপ কথাটা, মানে কোনো কিছু রূপক অর্থে যদি প্রকাশ পায়, এটি হচ্ছে রূপক কর্মধারয়। ঠিক আছে? বুঝছো? রূপক কর্মধারয়, এটাই হচ্ছে রূপক কর্মধারয়। নিশা একটা ছিড়ি, আনিকা, আনিকা সেদিন পুরস্কার পেয়েছিল, কিন্তু আজকে প্রথম থেকে করতে পারে নাই। কেন? আচ্ছা মনোযোগ দাও, এখন বাকিগুলো বুঝো। তো দেখো, রূপক মানে হচ্ছে রূপক অর্থে কোনো কিছু কল্পনা অর্থে ব্যবহার করা হয়। মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধু, এই দুটো উদাহরণ ভালো করে পড়বা, আসলে এই দুটো থেকেই আসবে। তোমাদের রূপক কর্মধারায় শেষ, মানে কর্মধারায় আলোচনায় শেষ। কিন্তু এখানে আরেকটা কর্মধারা তোমাদের আছে, যেটা বলছিলাম যে দ্বিগু কর্মধারায়। দ্বিগু চতুর্ভুজ, চারভুজের সমাহার, ত্রিভুজ ত্রিফলের সমাহার, সংখ্যা যদি বোঝায় এটা হচ্ছে দ্বিগু কর্মধারা, এটা মনে রাখবা। মন মাঝি, মাঝি বানান ভুল গেছে, ঝ হবে। তো এবার দেখো তৎপুরুষ কর্মধারা, তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। মনে রাখবা, বিভক্তি দিয়ে যাই হয় তৎপুরুষ সমাস তাই হয়। ঠিক আছে? মনে রাখবা, লিখো। সূত্র কি? বিভক্তি দিয়ে যাই হয় তৎপুরুষ সমাস তাই হয়। তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি দিয়ে যাই হয় তৎপুরুষ সমাস তাই হয়। ঠিক আছে? আমরা কিন্তু সমাস শেষে একটা কুইজ দিব তোমাদের, ঠিক আছে?
তো বিভক্তি যেই মানে যেই সমাসে বিভক্তি থাকবে সেই সমাসটাকে বলা হবে তৎপুরুষ সমাস। তো তোমাদের বিভক্তিগুলো একটু জানা দরকার। দেখো ওকে আমি শুধু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থ বিভক্তি হচ্ছে কে, জন্য, কি এটা দরকার হয় না, জন্য, নিমিত্তে। পঞ্চমী বিভক্তি হচ্ছে হইতে, থেকে, চে। ষষ্ঠী হচ্ছে র, এর। আমি এই কয়েকটা লিখলাম কারণ আমি এই কয়েকটার উপর আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ আব্দুল করিম লিখছে মামার বাড়ি। হ্যাঁ এটা কোন বিভক্তি আছে? র বিভক্তি লোপ পেয়েছে, মানে ষষ্ঠী তৎপুরুষ বলা হয় তাকে। যাই হোক দেখো দ্বিতীয় বিভক্তি অকে, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নাও বা লিখে নাও। দ্বারা, দিয়ে, কর্তৃক, চতুর্থী জন্য, নিমিত্তে, পঞ্চমী হইতে, থেকে, চেয়ে, ষষ্ঠী র, এর। কেন লিখলাম? কারণ তোমার তৎপুরুষ সমাসটা এসব বিষয়ে আলোচনা করা হবে। তোমার তৎপুরুষ সমাসে ঢালাভাবে আলোচনা করা রয়েছে, মানে ভাগ করা নাই, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থী, তোমাদেরও ভাগ করার দরকার নেই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো লিখে দিলাম, ঠিক আছে? তো দেখো আলোচনা শুরু করি, বেশি দীর্ঘ হয়ে যাবে না হলে ক্লাস। দেখো দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, ছেলে ভোলানো, মধু মাখা, তো তোমাদের যেটা প্রথমে দিয়েছিলাম বিয়ে পাগলা সেটাই দেই। বিয়ে পাগলা, গ্রাম সারা, এবার দেই তোমাদের তেলে ভাজা দেই। তোমাদের এগুলো আমি সমাধান করব, তোমরা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? দুঃখ প্রাপ্ত বলা হচ্ছে, দুঃখ প্রাপ্ত মানে হচ্ছে দুঃখকে প্রাপ্ত, ছেলে ভোলানো, ছেলেকে ভুলানো, মধু মাখা, মধু দিয়ে মাখা, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, গ্রাম ছাড়া, গ্রাম হইতে ছাড়া, তেলে ভাজা, তেলে ভাজা, গরুর গাড়ি, গরুর গাড়ি। একবারে বুঝবো, সবাই নিবে না, ঠিক আছে? তুমি একটু লিখো। দেখো দেখো দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, তোমাদের আমি কি বললাম? দ্বিতীয় বিভক্তি ছিল কে এবং রে, অর্থাৎ দেখো এই যে কে বিভক্তিটা এখানে কি পেয়েছে? লোপ পেয়েছে। এখানে কি কে আছে? দুঃখ প্রাপ্ত আছে, কি আছে? দুঃখ প্রাপ্ত। মানে এই যে দুঃখ কে প্রাপ্ত, এই কেটা এখানে নেই, দুঃখ প্রাপ্ত রয়েছে। এই যে বিভক্তি লোপ পেল, বিভক্তি হারিয়ে গেল, এরা হচ্ছে তৎপুরুষ সমাস। ছেলে ভোলানো, ছেলে কে ভোলানো, এই কেটা এখানে নেই, এই কেটা এখানে নেই, এজন্য এটা হচ্ছে তৎপুরুষ সমাস। মধু মাখা, আমাদের তৃতীয় বিভক্তি কি ছিল? দ্বারা, দিয়ে, কর্তৃক। দেখো মধু দিয়ে মাখা বা চিনি পাতা, চিনি দিয়ে পাতা, দেখো মধু দিয়ে মাখা, এই যে দিয়ে, এই দিয়েটা এই সমাসবদ্ধ পদে বা সমস্ত পদে নেই, লোপ পেয়েছে, এই জন্য এটা হচ্ছে তৎপুরুষ সমাস। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, এই যে জন্য, এটা হচ্ছে চতুর্থ বিভক্তি, চতুর্থ বিভক্তি, ঠিক আছে না? এই বিভক্তিটা এখানে নেই, লোপ পেয়েছে, এই জন্য তৎপুরুষ সমাস। গ্রাম ছাড়া, গ্রাম হইতে ছাড়া, মানে হইতেটা কি বললাম? পঞ্চমী বিভক্তি, এই যে বিভক্তিটা কি হয়েছে? এখানে নেই, এই জন্য এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এবার দেখো দুটো তোমাদের ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম যে অলুক দ্বন্দ্ব, যে অলুক দ্বন্দ্ব বললাম,
এবার বলবো হচ্ছে অলুক তৎপুরুষ। কি বলবো? এগুলো সব তৎপুরুষ, কিন্তু এটা হচ্ছে অলুক তৎপুরুষ। এটার নাম কি? আগে লিখি দিই, লিখবো অলুক তৎপুরুষ। এটার নাম হচ্ছে অলুক তৎপুরুষ। এই দুটার আগে এবার আলোচনা করি। দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। এখানে কে, দিয়ে, জন্য, হইতে, এগুলো হচ্ছে বিভক্তি। এগুলো কি? বিভক্তি। তোমরা এখানে দেখা যাচ্ছে কোনগুলো কোনগুলো বিভক্তি হয়। কে, দিয়ে, জন্য, হইতে, এগুলো হচ্ছে বিভক্তি। এই যে বিভক্তিগুলো, এগুলো হচ্ছে আমাদের সমস্ত পদে বা হচ্ছে সমাসবদ্ধ পদে নেই, লোপ পেয়েছে। এই যে বিভক্তি লোপ পাচ্ছে, এর জন্য এগুলো হচ্ছে তৎপুরুষ সমাস। এগুলোর নাম কি? তৎপুরুষ সমাস। এবার দেখো তেলে ভাজা এবং গরুর গাড়ি, এই জন্য আলোচনা করব। যেখানে পূর্বপদ পরপদ একই থাকে এবং হচ্ছে কোন বিভক্তির লোপ পায় না। তেলে ভাজা, তেলে ভাজা, গরুর গাড়ি, গরুর গাড়ি। এই যে দেখো পূর্ব ব্যাস বাক্য এবং সমস্ত পদ দুটোই হচ্ছে একই, সমস্ত পদ একই। এখানে অবিভক্তি রয়েছে, এখানে অবিভক্তি রয়েছে, বিভক্তির কোনো লোপ হচ্ছে না। এখানে দেখো তেলে, তেল যোগে, তেল যোগ এ, এখানেও তেল যোগ এ, অর্থাৎ পূর্বপদের বিভক্তির কোনো লোপ পাচ্ছে না। এখানেও র বিভক্তি, এখানেও র বিভক্তি, এখানেও এ বিভক্তি, এখানেও এ বিভক্তি। এই যে পূর্বপদের বিভক্তির কোনো লোপ না পেয়ে যে সমাস হয়, তার নাম হচ্ছে অলুক তৎপুরুষ। তার নাম কি? অলুক তৎপুরুষ। ঠিক আছে? তৎপুরুষ সমাস এতটুকু আলোচনা। তৎপুরুষ সমাস বুঝছো? বুঝলে সিডি লিখো তো। দেখো তৎপুরুষ সমাস এতটুকু বুঝলে সবাই সিডি লিখো। গ্রাম থেকে তাড়িয়ে হয় না, গ্রাম ছাড়া হয়। গ্রাম থেকে ছাড়া, বা গ্রাম থেকে যে পার করে দেওয়া হয়, এটা গ্রাম ছাড়া বলা হয়। এটা হচ্ছে কি হয়? গ্রাম থেকে ছাড়া, পঞ্চমী তৎপুরুষ যেটা বলা হয়। রবীন্দ্রনাথ ভুল করেছি। আচ্ছা, বুঝলে সিডি লিখো। বুঝলে সিডি লিখো। আমরা হচ্ছে বহুব্রীহি সমাসে যাব। বুঝলে সিডি লিখো। রিয়া সিডি লিখছে, আব্দুল করিম সিডি লিখছে। মধু মাখা, মধু দিয়ে মাখা, মনে রাখবা এগুলো কিন্তু তৃতীয়া তৎপুরুষ। ঠিক আছে? বুঝলে সিডি লিখো। মারিয়া একটা সিডি, আফরিন রিতরা সিডি, নিশা একটা সিডি, নিশা ধন্যবাদ, মেনশন দিচ্ছে ভালো, সবাই মেনশন দাও বেশি করে। এবার দেখো বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহু ব্রীহি সমাস। তোমাদের বলছিলাম দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ ও পরপদ উভয় অর্থেরই প্রাধান্য থাকে এবং কর্মধারা এবং তৎপুরুষের ক্ষেত্রে পরপদের অর্থের প্রাধান্য থাকে। এবার দেখো বহুব্রীহি বলতেছে কি, ওর পূর্বপদ পরপদ কোনো অর্থেরই প্রাধান্য পায় না, ও নতুন একটা অর্থ প্রকাশ করে। বহুব্রীহি কি করে? পূর্বপদ পরপদ কোনো অর্থেরই প্রাধান্য না দিয়ে নতুন একটি অর্থ প্রকাশ করে, এর নাম হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে? বহুব্রীহি সমাসের ক্ষেত্রে দেখো আমরা এই বহুব্রীহি কথাটারই হচ্ছে ভাঙি, ব্যাস বাক্য করি। বহুব্রীহি, বহু ধান আছে যার। তোমরা তো জানতো না যে বহুব্রীহি, ব্রীহি মানে হচ্ছে ধান। বহু ধান আছে যার, সেটা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি কাকে বলে? যার বহু ধান রয়েছে একে বলা হয় বহুব্রীহি। যার বহু ধান রয়েছে একে বলা হয় বহুব্রীহি। দেখো এখানে ধান, এখানে কিন্তু ধান একটা ফসল বোঝাচ্ছে। অর্থাৎ এই যে পদগুলো ধান আছে যার, এই যে ফসল, এখানে ফসল বোঝাচ্ছে, কিন্তু এখানে বহুব্রীহি বলতে একটা লোককে বোঝাচ্ছে, মানে তার অনেকগুলো ধান রয়েছে। কিন্তু ফসল জাত কিছু বোঝাচ্ছে না, একটা লোককে বোঝাচ্ছে, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এই যে এই অর্থটা প্রাধান্য দিল না, মানে ফসল যদি ফসলে বুঝাইতো
ধানকে যদি আরেকটা ধান বুঝাইতো তাহলে এটা হয়তো কি অর্থের প্রাধান্য, কিন্তু এই অর্থের প্রাধান্য না দিয়ে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে বহু ধান আছে যার, তাকে বলা হয় বহুব্রীহি। এই যে ব্যাস বাক্যে কোনো অর্থের প্রাধান্য না দিয়ে নতুন কোনো অর্থ প্রকাশ করে, যাকে বলা হয় বহুব্রীহি সমাস। এটা সমাস লিখে ফেলছি রে, সমাস। ঠিক আছে, এবার দেখো বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যে যার এগুলো বেশি ব্যবহার হয়, মনে রাখবা যে যার, যে যার, যে যার যাতে বহুব্রীহি হয় তাতে। এবার দেখো বহুব্রীহি সমাসের কিছু তোমাদের প্রকারভেদ আছে, সমানাধিকরণ, বেধিকরণ, ব্যতিহার, পারস্পরিক অর্থ যেগুলো আছে, তারপর হচ্ছে তোমাদের অলুক বহুব্রীহি আছে। দেখো লাল পেরে, দেখো লাল পেরে এক গুয়ে, ঠিক আছে, লাল পেরে এক গুয়ে, গোপ খেজুরে, তারপর হচ্ছে হাতাহাতি, হাতে খড়ি। দেখো লাল পেরে, আগে ব্যাস বাক্য লিখি পরে বলতেছি। লাল পার যে শাড়ি, এক গুয়ে, এক গোজার। এক গুয়ে মানে কি, জেদি যাকে বলা হয়, জেদি। গোপ খেজুরে, গোফে খেজুর জাল। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ। হাতে খড়ি, হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। ভালো করে বুঝবা, বহুব্রীহি সমাসের প্রকারভেদ অনেক, এবং এটা আলোচনা করলে তোমাদের সমাস শেষ। ভালো করে বুঝবা। লাল পেরে, লাল পার যে শাড়ির। দেখো এই দুটোর ক্ষেত্রে দেখো লাল পেরে এক গুয়ে যদি পূর্বপদ বিশেষণ হয়, যদি পূর্বপদ কি হয়, বিশেষণ হয়। দেখো লাল একটা কি বিশেষণ, একটা রং বোঝাচ্ছে। এক গুয়ে মানে এক গুয়ে, যে যেদি বলা হয়, যে যেটা বলবে সেটাই। এই এক গুয়ে, দেখো লাল এক, এগুলো হচ্ছে বিশেষণ। যদি পূর্বপদ বিশেষণ হয় সেটাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। মনে রাখবা কি বলা হয়, সমানাধিকরণ। যদি পূর্বপদ বিশেষণ হয়, লাল পেরে এক গুয়ে, দেখো লালটা হচ্ছে বিশেষণ, একটা হচ্ছে বিশেষণ। যদি পূর্বপদ বিশেষণ হয় তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। এখানে দেখো আমি বলছি কি, যে থাকবে যার থাকবে, দেখো তো যে আছে যার আছে, তারপর এটা বহুব্রীহি, আর পূর্বপদ বিশেষণ রয়েছে, এজন্য এটা সমানাধিকরণ বহুব্রীহি। বুঝছো? লাল পেরে, লাল পার যে শাড়ির, এক গুয়ে এক গোজার, মানে যেদি বলি আমরা। এই যে দেখো লাল এবং এক হচ্ছে বিশেষণ, এই যে পূর্বপদ যদি বিশেষণ হয় এর নাম হচ্ছে সমানাধিকরণ। এবার দেখো সব ক্ষেত্রে কিন্তু পূর্বপদ বিশেষণ হবে। এবার দেখো গোপ খেজুরে, গোপ যদি বলি, গোপও একটা বিশেষ্য, খেজুরও একটা বিশেষ্য। গোফও একটা বিশেষ্য, খেজুরও একটা বিশেষ্য। গোফে খেজুর জাল, গোপ খেজুরে। যদি দুইটা পদে যদি বিশেষ্য হয়, মাথা রাখো ভালো করে, মানে মনোযোগ দাও, এক্ষেত্রে পূর্বপদ ছিল বিশেষণ, কিন্তু এখানে দুইটা পদে কি হয়েছে, বিশেষ্য। যদি দুইটা পদে যদি বিশেষ্য হয় তার নাম হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। তার নাম কি, বেধিকরণ বহুব্রীহি। যদি দুইটা পদে যদি কি হয়, বিশেষ্য হয়, গোফও একটা বিশেষ্য, খেজুর একটা বিশেষ্য, দুইটা পদে বিশেষ্য হয় তার নাম হচ্ছে বেধিকরণ। বেধিকরণ, বেধিকরণ বহুব্রীহি। বুঝছো? তার নাম হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। এবার দেখো হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, যে বা যার আছে, তার মানে এটা হচ্ছে বহুব্রীহি। হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। আরো লিখতে পারি, আর কি লিখবা, কানাকানি লেখো, কানাকানি, কানে কানে যে কথা। আরো লিখতে পারো লাঠালাঠি, লাঠি লাঠি যে যুদ্ধ। দেখো কানাকানি, কানে কানে যে কথা, বা হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ। এই যে পারস্পরিক অর্থে, অর্থাৎ এই দেখো দুই ভাগে, মনে রাখবা দুই ভাগে ব্যবহার হচ্ছে, হাতাহাতি, কানাকানি, লাঠালাঠি। এগুলো হচ্ছে ব্যতিহার, মানে পারস্পরিক ক্রিয়া যদি বোঝায়,
পারস্পরিক ক্রিয়া, দুটো একসাথে ক্রিয়া হচ্ছে। হাতাহাতি মানে হাতে হাতে যুদ্ধ, দুই হাতের একসাথে ক্রিয়া হচ্ছে। কানে কানে কথা, দুই কানের একসাথে ক্রিয়া হচ্ছে। এই যদি পারস্পরিক ক্রিয়া বোঝায়, এটার নাম হচ্ছে বেতিহার। কি নাম? বেতিহার। তাহলে সমানাধিকরণ কি বললাম? যদি পূর্বপদ যদি বিশেষণ হয় সেটা হচ্ছে সমানাধিকরণ। ব্যধিকরণ কি বললাম? যদি দুটো পদ যদি বিশেষ্য হয় সেটা হচ্ছে ব্যধিকরণ। আর বেতিহার কি বললাম? যদি দুটো যদি একই হয় বা হচ্ছে পারস্পরিক ক্রিয়া বোঝায় সেটা হচ্ছে বেতিহার। এবার দেখো হাতে খড়ি। হাতে খড়ি মানে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি মানে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই যে দেখো তুমি দেখতে পাচ্ছ হয়তো হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, এটা নাম হচ্ছে হাতে খড়ি। এই যে দেয়া হয় যে অনুষ্ঠানে, এই অংশটা কি হচ্ছে? হারিয়ে যাচ্ছে। আমরা কর্মধারায় পড়েছিলাম মধ্যপদলিপি, সিংহ চিহ্নিত আসন করে চিহ্নিতটা হারিয়ে গেছিল, মধ্যপদ হারিয়ে গেছিল। কিন্তু এখানে মধ্যপদ হারিয়ে যাচ্ছে না, কিন্তু পদ হারিয়ে যাচ্ছে। এই যে পদ হারিয়ে যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে পদলোপী। কি নাম? পদলোপী। এটা নাম হচ্ছে পদলোপী কর্মধারা। ওটা ছিল মধ্যপদলোপী, এটার নাম হচ্ছে পদলোপী। হাতে খড়ি মানে হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। আরো আছে, তোমাদের বই দুটো উদাহরণ আছে, একটা হাতে খড়ি, একটা আছে চিরুনজাতি, মানে চিরুনির মতো দাঁত যার। ঠিক আছে, এই দুটো উদাহরণ পড়বা, হাতে খড়ি আর চিরুনজাতি। এবার দেখো তোমাদের যে মূল মূল আলোচনা প্রকার ছিল শেষ। আর দুটো আলোচনা আছে তোমাদের, একটা আছে অলুক অলুক বহুব্রী, অলুক সবখানে রয়েছে। তো অলুক দেখো, গায়ে পরা, আর একটা আছে কানে খাটো। তোমাদের দুইটাই দেওয়া আছে, ভালো করে পড়বা। গায়ে পরে যে, কানে খাটো যে। দেখো গায়ে পরে যে, কানে খাটো যে, এই দেখো গায়ে, এই যে পূর্বপদের বিভক্তি যদি লোপ না পায়, পূর্বপদের বিভক্তি যদি লোপ না পায়, একে বলা হয় হচ্ছে অলুক বহুব্রী। কি বলা হয়? অলুক বহুব্রী। অলুক বহুব্রী। দেখো গায়ে, এখানে গায়ে, গায়ে যোগ এ, এই যে এই বিভক্তি এখানেও রয়েছে, এখানেও এই বিভক্তি রয়েছে। এই যে পূর্বপদের বিভক্তি কোনো লোপ হয়নি, অর্থাৎ দুটা বিভক্তি একই রয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে অলুক বহুব্রী। কানে খাটো, দেখো এখানেও রয়েছে কান যোগ এ, এখানেও রয়েছে কান যোগ এ, অর্থাৎ পূর্বপদের বিভক্তিগুলো লোপ না পেয়ে যে বহুব্রী হয় তার নাম হচ্ছে অলুক বহুব্রীহি। তোমাদের সমাস শেষ। তোমরা বলো সমাস বুঝছো? বুঝলে সিডি লিখো। সমাস বুঝলে সিডি লিখো। সমাস বুঝে থাকলে সিডি লিখো। সমাস বুঝে থাকলে সিডি লিখো। তোমাদের সমাসের পরিবেশে আলোচনা করতে খুব সময় লাগবে না, দুই চার মিনিট আলোচনা করে তোমার বুঝে যাবে, আর বোঝার কিছু নেই পরের গুলাতে। সমাস বুঝে থাকলে সিডি লিখো তাড়াতাড়ি। রিয়াদ সিডি। সমাস বুঝে থাকলে সিডি লিখো। আব্দুল করিম সিডি। সিডি লিখো। সিডি লিখলে আমরা পরবর্তী আলোচনার সাথে সাথে তোমাদের একটা কুইজ দেবো, যেটাতে পুরস্কার থাকবে। জুবাইর হোসেন জিহাদ সিডি। এই চ্যাপ্টারটা একটু পড়া ভালো করে ছিল না রিয়াদ, আচ্ছা ভালো করে বুঝে নিও আরো। নিশা আক্তার সিডি। তোমাদের সেই দিনকে পুরস্কার প্রাপ্ত গুলো কই গেছে? জানাতুল মুবাশশিরা, তারপর আনিকা, আরো কে কে জানি পাইলো, সিদ্দিকুর রহমান সিয়াম সিডি। আচ্ছা সমাজ বুঝছো তোমরা? আচ্ছা আমি তাড়াতাড়ি শেষ করে দিব। দেখো এবার শুধু তোমরা শুনবা, ঠিক আছে? এবার থেকে লেখার কোনো বিষয় নাই, তোমরা শুধু শুনবা, ঠিক আছে? শব্দের শ্রেণী বিভাগে যাবো আমরা। আচ্ছা তোমাদের এখানে কয়েকটা সমাসের দেখো, কয়েকটা উদাহরণ দিচ্ছি, কয়েকটা নৈমিত্তিক আছে, তোমরা একটু দেখো তো সমাস কয় প্রকার, এটা উত্তর ইয়া করো, কমেন্ট করো।
সমাস কত প্রকার উত্তর কমেন্ট করো তো 3 4 5 6 সমাস কত প্রকার সমাস পড়লাম আমরা উত্তর কমেন্ট করো তাড়াতাড়ি উত্তর কমেন্ট করো দেখা যাক কে আগে পারে সমাস কয় প্রকার সমাস কয় প্রকার বলো 3 প্রকার 4 প্রকার 5 প্রকার না 6 প্রকার ইনোসেন্ট বয় রিয়া লিখছে 6 প্রকার সমাস 6 প্রকার তোমাদের বইয়ে 6 প্রকার সমাস রয়েছে কয় প্রকার সমাস পড়ালাম তোমাদের বইয়ে যয় প্রকার আছে তয় প্রকার লিখতে হবে তোমাদের বইয়ে সমাস যত প্রকার আছে তত প্রকার লিখতে হবে আমি তোমাদের কত প্রকার সমাস পড়ালাম এতক্ষণ ধরে আব্দুল করিম 4 প্রকার হ্যাঁ 4 প্রকার সমাস কত প্রকার 4 প্রকার সমাস 4 প্রকার 6 প্রকার দ্বিগু অব্যয় হলো আগের ভার্সন এগুলো দেখলে তোমাদের হবে না নিশা 4 প্রকার ধন্যবাদ এবার দেখো ভালো মন্দ কোন সমাস বলো তো কোন সমাস দ্বন্দ্ব কর্মধারয় তৎপুরুষ কোনটা উত্তর হবে ক খ না গ মারিয়া একটা 4 প্রকার রিয়া 4 প্রকার আছে আচ্ছা ভালো মন্দ কোন সমাস দ্বন্দ্ব কর্মধারয় তৎপুরুষ কোনটা হবে উত্তর বলো ভালো মন্দ কোন সমাস জানাও কমেন্ট করে জানাও হ্যাঁ ভালো মন্দ কোন সমাস কমেন্ট করে জানাও তাড়াতাড়ি দ্বন্দ্ব সমাস রিয়াদ বলছে দ্বন্দ্ব সমাস হ্যাঁ ভালো মন্দ দ্বন্দ্ব সমাস ভালো মন্দ ভালো মন্দ কোন সমাস দ্বন্দ্ব সমাস তোমাদের বাংলা টাইপিং করতে সমস্যা হলে শুধু অপশনটা লিখবে কোনটা উত্তর ক খ নাকি গ ঠিক আছে হ্যাঁ নিশা দ্বন্দ্ব সমাস ঠিক আছে এবার দেখো অলুক দ্বন্দ্ব মানে হচ্ছে অলুক দ্বন্দ্ব মানে কি বিভক্তি লোপ পায়নি এর উত্তর কি হবে চোখে মুখে দেখো চোখে এখানে চোখে ও মুখে মানে এই বিভক্তি লোপ পায় না তারপরে চোখে মুখে আর কি ছিল চলনে বলনে হাতে কলমে তিনটে মনে রাখবা চোখে মুখে চলনে বলনে হাতে কলমে এগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব মধ্য পদলোপী কর্মধারয় দেখো মধ্য পদলোপী কর্মধারয় সমাস নয় কোনটি কোনটি নয় বলো তো মধ্য পদলোপী কর্মধারয় সমাস কোনটি নয় চন্দ্রমুখ চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মধারয় তাই না উপমান কর্মধারয় কোনটি বলো 5 নাম্বার তোমরা উত্তর কমেন্ট করো 5 নাম্বার উত্তর কি হবে উপমান কর্মধারয় কোনটি চালাক চতুর কাজল কালো পদ্ম আঁখি না দুঃখ প্রাপ্ত উপমান কর্মধারয় কোনটি 5 নাম্বার উত্তর কি হবে চালাক চতুর কাজল কালো পদ্ম আঁখি না দুঃখ প্রাপ্ত উপমান কর্মধারয় ক খ গ নাকি ঘ কমেন্ট করো চালাক চতুর কাজল কালো পদ্ম আঁখি দুঃখ প্রাপ্ত কোনটা উপমান কর্মধারয় হাতকড়ি হবে না নিশা মধ্য পদলোপী কর্মধারয় নয় কোনটি ঘি ভাত সিংহাসন হাতকড়ি সব হচ্ছে মধ্য পদলোপী বলছে নয় কোনটি চন্দ্রমুখ চন্দ্রমুখ হচ্ছে উপমিত উপমান কর্মধারয় খ কাজল কালো হ্যাঁ সিদ্দিকুর রহমান এটা ঠিক রয়েছে উপমান কর্মধারয় আছে কাজল কালো কাজলের ন্যায় কালো ঠিক আছে হ্যাঁ রিয়াদ কাজল কালো ঠিক রয়েছে এবার দেখো বা উত্তর দাও তোমাদের যদি বেশি দীর্ঘ ক্লাস মনে হয় আমরা আজকে সমাস কি আলোচনা করব সমস্যা নেই তোমরা দেখো এবার দেখো তৎপুরুষ নয় কোনটি তৎপুরুষ সমাস নয় কোনটি দুঃখপ্রাপ্ত বিয়ে পাগলা গ্রাম ছাড়া চন্দ্রমুখ 6 নম্বর উত্তর কথা বলো তো তোমরা দ্রুত সারা দাও তোমাদের সমাজ যদি একটু কঠিন যদি সমস্যা হয় শুধু সমস্যা আছে আলোচনা হবে এবং কুইজ দেওয়া হবে সমস্যা নেই দেখো তৎপুরুষ নয় কোনটি দুঃখপ্রাপ্ত বিয়ে পাগলা গ্রাম ছাড়া চন্দ্রমুখ হ্যাঁ চন্দ্রমুখ নিশা ঠিক বলছো চন্দ্রমুখ চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মধারায় চন্দ্রমুখ কি উপমিত কর্মধারায় চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মধারায় এবার দেখো অলুক তৎপুরুষ অলুক তৎপুরুষ কোনটি হাতে কলমে চলনে বলনে এগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব আর ঘিভাত হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় আর এই দেখো তেলে ভাজা বললাম না অলুক তৎপুরুষ তেলে ভাজা ঘ হ্যাঁ ঘ ঠিক আছে সিদ্দিকুর রহমান সিয়াম এবার দেখো বেতিহার বহুব্রীহি মানে পারস্পরিক ক্রিয়া এটা কি কথা বলতো বেতিহার বহুব্রীহি 8 নম্বরে হাতাহাতি সেতার লাল করে নাকি ঢোক খেজুরে হ্যাঁ আব্দুল করিম
ছয়ের উত্তর ঘ হবে, ঠিক আছে। এবার 8 নম্বরের উত্তর বলো, বেতিয়ার বহুব্রীহি কোনটা হবে? হাতাহাতি, সেতার, লাল পেড়ে নাকি গোপ খেজুরে? বলো 8 নম্বরের উত্তর বলো তাড়াতাড়ি। 8 নম্বরের উত্তর কত হবে? বেতিয়ার বহুব্রীহি কোনটি? হাতাহাতি, হ্যাঁ ঠিক আছে রিয়াজ, হ্যাঁ মারিয়া ঠিক আছে। ক নম্বর উত্তর, ক নম্বর উত্তর। এবার দেখো বেদীকরণ বহুব্রীহি, বেদীকরণ বহুব্রীহি মানে কি? দুটাই বিশেষ্য, দুটাই বিশেষ্য। কি উত্তর? গোপ খেজুরে, গোপ খেজুরে। হ্যাঁ আব্দুল কারিম হাতাহাতি, নিশা আক্তার হাতাহাতি, ঠিক আছে। এবার শোনো, তোমাদের সমাস আলোচনা কি শেষ, আমি তো এখন কুইজ দেবো, তাকে বলো সেতার হবে না, সেতার, সেতার হচ্ছে তোমাদের দ্বিগু, দ্বিগু পড়িনি তোমাদের? সেতার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সেতার দেখো, সেতার মানে সে তার দার, সে তার দার, এটা হচ্ছে সে মানে 3, সে মানে কি 3, 3 তার দার, তার নাম সেতার। সেতার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, সেতার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সেতার কি? সংখ্যাবাচক বহুব্রীহি। সে মানে 3, 3 তার দার, সেতার। তোমরা এখন বলো আজকে কি সমাজ আলোচনায় থাকবে? এবং তোমাদের একটা কুইজ দেবো আমি এখন, এবং কুইজের মধ্যে পুরস্কার রয়েছে। ঠিক আছে, তোমাদের জানুয়ারি আমি এখন তোমাদের যে কুইজ দিব, এই কুইজের মধ্যে হচ্ছে যে সর্বোত্তম উত্তর দিবে তাকে তো পুরস্কৃত করা হবে। এবং হচ্ছে তোমাদের ক্লাস পরবর্তী যে নোট, ক্লাস নোট এবং রিভিউ যে সবচেয়ে ভালো করে দিবে তাকে পুরস্কৃত করা হবে, ঠিক আছে। ক্লাস নোট এবং রিভিউ যে সবচেয়ে ভালো দিবে তাকেও পুরস্কৃত করা হবে। বেদিকরণ ভূমি গোপী খেজুরে, তাহলে সেটা তোমরা আসলে শুধু সমাস, সবাই প্রস্তুত? তোমাদের কুইজ দেব, সবাই রেডি হও। সবাই একটু সাড়া দাও তো, সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত থাকলে হ্যাঁ লিখো, আমি তোমাদের এখন কুইজ দিব। হ্যাঁ রিয়াজ ভুল লিখছে, সবাই প্রস্তুত? তোমাদের এখন আমি তাহলে কুইজ দিব। সবাই প্রস্তুত থাকো ভালো করে। শুধু রিয়াজ একাই প্রস্তুত, বাকিরা প্রস্তুত না? মিশা একটা নেট প্রবলেম হচ্ছে, তাড়াতাড়ি, নেট প্রবলেম হলে তো হবে না, এখন কুইজ দেবো। যে আগে উত্তর দিবে তাকে পুরস্কৃত করা হবে, বিজয়ী ঘোষণা করা হবে, এই জন্য তাড়াতাড়ি। আব্দুল করিম প্রস্তুত? তাহলে তোমাদের কুইজটা দিয়ে দিচ্ছি কিন্তু।
মারিয়া আক্তার হুম লিখছে, ঈশা আক্তার প্রস্তুত, আলোক সূত্রধার প্রস্তুত। তোমাদের আজকের কুইজ কোনটা উত্তর হবে তাড়াতাড়ি জানাও কমেন্টে। ইনিসের রিয়া দিচ্ছে গ। সিদ্দিকুর রহমান সিয়াম গ। আব্দুল করিম গ। নিশা আক্তার গ। নিশা আক্তার 10 তো ফেল হয়ে গেছে, 10 ফেল করা যাবে না। আচ্ছা, সঠিক উত্তর আসলে গ, গোপ খেজুরে। তো আজকে তোমাদের কুইজের সর্বপ্রথম উত্তর দিয়েছে ইনোসেন্ট বয় রিয়াদ, সে আজকে কুইজের বিজয়ী। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে হচ্ছে তোমাদের সমাজ করে মনে হচ্ছে হাঁপিয়ে গেছে, বাকিগুলো হয়তো আলোচনা তোমাদের হচ্ছে উপস্থিতি একদমই কম, আলোচনা পরবর্তী ক্লাসে হবে আর ইনশাআল্লাহ। আর হচ্ছে তোমাদের সমাজের যে ক্লাস হলো এর উপর যে তোমরা রিভিউ দিবা, রিভিউ এবং নোট, যার রিভিউ এবং নোট সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কুইজের পুরস্কার পাচ্ছে ইনোসেন্ট রিয়াদ, এবং হচ্ছে তার রিভিউ এবং নোট সবচেয়ে ভালো হবে গ্রুপে পোস্ট করবা তোমরা, যার সবচেয়ে ভালো হবে তাকেও পুরস্কৃত করা হবে, ঠিক আছে। তো আজকের বাংলা দ্বিতীয় পত্র আলোচনার সমাধান আলোচনা করলাম আজকে এখান পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, ভালো করে পড়ালেখা করো, ভালো থেকো। আসসালাম।